নমস্কার বন্ধুরা, ইউনিক বেঙ্গলি ভ্লগ উইথ রুবিতে আপনাদের সকলকে স্বাগত। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। আজকের গল্পটা খুব সুন্দর একটা গল্প। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে একটা লাইক অবশ্যই দেবেন। আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো। চলুন গল্পটা শুরু করি। সোনাই দুপুরের খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে শুয়ে গেম খেলছিল। হঠাৎ তার মনে হলো, না, পেটটা বোধহয় ভরেনি। তাই সে ফ্রিজ থেকে ঠান্ডা মিষ্টি বের করে সবে মুখে ঢুকিয়েছে এমন সময় মোবাইল ফোনের রিংটোনটা বেজে উঠল। চোখ স্ক্রিনে রাখতেই দেখলো তার শাশুড়ি মা ফোন করেছে। বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় সোনাই, কিন্তু বারবার ফোন করতে দেখে শেষে মোবাইলটা বন্ধ করে দেয় সোনাই। ঠিক সেই সময় কিছুক্ষণ পরে বিনা পানি দেবী মানে তার মা সোনাইয়ের ঘরে ঢোকে। বলেন, কিরে সোনাই, তোর শাশুড়ি ফোন করছিল, তোর ফোনটা বন্ধ কেন? পটল চেরা সুন্দর চোখের উপরে পাতলা কিন্তু ঘন ভুরু দুটো কুঁচকে সোনাই বলে ওঠে, উফ, একটুও শান্তি নেই, ফোনটা ধরতে ইচ্ছে করছিল না, ওই জন্যই তো মোবাইল সুইচ অফ করলাম, কিন্তু শেষে তোমাকেই ফোন করলো। বিনা পানি দেবী বললেন, দেখ মা, তোর এখানে আসা প্রায় 15 দিন হয়ে গেল। ও বাড়িতে তোর বয়স্ক শ্বশুর শাশুড়ি একা রয়েছেন, তাদের অসুবিধে হচ্ছে না? আমি বলি তুই বরং আজই চলে যা, পরে আবার আসবি। মায়ের মুখে এই কথা শুনে সোনাইয়ের রাগ হয়। বলে, কেন মা, এই ঘরটা কি আমার নয়? আমি কি এখানে থাকতে পারি না? আমার স্বামী অফিসের কাজে 1 মাসের জন্য বাইরে গেছে, তাই তো এখানে এলাম। ও বাড়িতে একা একা আমার ভালো লাগে না। শ্বশুর শাশুড়িও সমস্ত ছোটোখাটো কাজ, সমস্ত ছোটোখাটো ব্যাপার সব আমাকে দিয়েই করাবে। কেন, নিজেরা কি একটু এইটুকু করে নিতে পারে না? এখানে কি আমি শান্তিতে থাকতে পারি না কিছুদিন? এই বলে সোনাই পুনরায় ফোন হাতে নিয়ে রাগে গজগজ করতে করতে ঘরের বাইরে চলে গেল। বিনা পানি দেবী হতাশ হয়ে সোফায় বসে আছেন। এমন সময় তার একমাত্র বৌমা শোভা চা নিয়ে ঘরে এলো। শাশুড়ি মাকে এভাবে মুখ শুকনো করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, মা, কি হয়েছে? আপনার মুখটা এরকম শুকনো দেখাচ্ছে যে? তিনি আর বৌমাকে কি বলবেন, বললেন, না না বৌমা, কিচ্ছু না। তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে? কাল ভোরের বেলায় তো ট্রেন। না মা, মানে দিদি বাবার বাড়িতে ঘুরতে এসেছে, আমি কি করে বাবার বাড়ি যাব বলুন? আপনি একা পারবেন না, সমস্ত কাজ, তাই আপনার ছেলেকে বলে দিয়েছি পরে যাব। বৌমার এই কথা শুনে বিনা পানি দেবী মনে মনে বললেন, এই একটা মেয়ে দেখো, যাকে বাবার বাড়ির লোকেরা ডাকছে, তবুও সে যেতে চায় না। যদি শ্বশুর শাশুড়ির কষ্ট হয় এই ভেবে এখানে রয়ে যায়। আর আমার একটা মেয়ে দেখো, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে বলে, সংসারের দায়িত্ব নিতে হবে বলে এই সবের ভয়ে এখানে এসে বসে আছে। এদিকে যখন থেকে সোনাই এসেছে, শোভা সবসময়ই ভয়ে একটু তটস্থ থাকে। কেনই বা হবে না, সব সময় তো বড় ননদ তার পেছনেই পড়ে থাকে, তার প্রায় সমস্ত কাজে ভুল ধরে। শোভা ননদের এই আচরণ দেখে মনে ভাবে, দিদি সব কাজে যদি এতই পারফেক্ট, তো নিজের শ্বশুরবাড়িতে কেন কাজ করে না? আমার সংসারে হাল ধরার কি খুব দরকার? কিন্তু মনে মনে যতই বলুক, শোভা মুখে কিছু বলে না, কারণ সে জানে
দিদি যদি এসব কথা শোনে তাহলে দক্ষ বাদিয়ে ফেলবে, তাই চুপ করে কাজে মন দেয়। পরের দিন সকালে সায়ন অফিসে চলে গেলে শোভা বাকি কাজগুলো চটপট সেরে ফেলে। সোনাইও সকালে খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে তখন মোবাইলে সিনেমা দেখছে। হঠাৎ বলে, শোভা, শোভা, আমাকে এক কাপ চা দাও তো। শোভা বলে, দিদি, আমি তো বাসন ধুতে বসেছি, তুমি বরং একটু না বানিয়ে নাও না প্লিজ। শোভার এ কথা শুনে সোনাই বিরক্ত হয়ে বলে, কি? তুমি আমাকে আমারই বাবার বাড়িতে কাজ করতে বলছো? চুপচাপ যাও আর আমার জন্য চা নিয়ে এসো। শোভা কিচ্ছু না বলে তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে তারপর চা বানিয়ে নিয়ে আসে। ততক্ষণে সোনাইয়ের মাথা গরম হয়ে গেছে। রেগে গিয়ে বলে, এখন আর আমার চা খাওয়ার ইচ্ছে নেই, যাও আমাকে বরং শরবত দাও। শোভা বড় ননদের এই ক্ষণে ক্ষণে আদেশের এই বহরে ক্লান্ত হয়ে ওঠে, কিন্তু তবুও কিছু বলে না। পরের দিন রাতের বেলায় শোভা নিজের ঘরে একটু বিশ্রাম করছিল। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হঠাৎ দরজায় সজোরে টোকা শুনতে পায়। ধরফরিয়ে উঠে বসে শোভা। তাড়াতাড়ি গায়ের শাড়ির আঁচলটা ঠিক করে দরজা খুলতেই দেখে সোনাই, মানে তার বড় ননদ, দাঁড়িয়ে। সোনাই বলে, বাহ বাহ শোভা, তুমি ঘরে শুয়ে আরাম করছো, আর ওদিকে মা বাবার জন্য দুধ গরম করছে রান্নাঘরে। একটা বৌমার কি এটাই দায়িত্ব, এটাই কর্তব্য যে শাশুড়ি রান্নাঘরে রাত অবধি কাজ করবে আর বৌমা বন্ধ ঘরে তার স্বামীর সঙ্গে সময় কাটাবে? তোমার তো দেখছি হানিমুনের সময় এখনো কাটেনি। নিজেদের জন্য কি শ্বশুর শাশুড়ির খেয়ালও রাখতে পারো না? এইসব কথা শুনতে শুনতে সবার খুব রাগ হচ্ছিল। দিদি নিজেই তার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে একলা ফেলে এখানে এসেছে, আর তাকেই কথা শোনাচ্ছে। তবুও শোভা চুপ করে থাকে, কিচ্ছু বলে না। এমন সময় সোনাই হঠাৎ করেই রেগে গিয়ে শোভার গালে এক চড় মারে আর বলে, শ্বশুর শাশুড়িকে এক গ্লাস দুধ গরম করে দেওয়া যায় না? তোমাকে কি শুধু বরের খেয়াল রাখার জন্য এখানে বিয়ে নিয়ে আনা হয়েছে? শ্বশুর শাশুড়িরও খেয়াল ও যত্ন রাখা তোমার কর্তব্য, এটা ভুলে যেও না শোভা। ঠিক এমন সময় বীণাপাণি দেবী সজোরে সোনাইয়ের গালে একটা চড় মারে আর বলেন, ব্যাস সোনাই, এসব কি বলছিস? আর তোর এত সাহস হয় কি করে? বৌমার গালে চড় মেরেছিস? সোনাই অবাক হয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি আমাকে মারলে? শোভার জন্য, বৌমার জন্য নিজের মেয়েকে মারলে? বীণাপাণি দেবী তার হাত ধরে টেনে নিয়ে আসে নিজের ঘরে। সোনাইয়ের হাত ধরে জোর করে খাটে বসিয়ে দেয়। বলেন, তুই এত রাতে বৌমার ঘরে গেছিস কেন? মা, মা, আমি তো তোমার কথা ভেবেই, তুমি এত রাতে রান্নাঘরে দুধ গরম করছিলে দেখে আমি শোভাকে বলতে গিয়েছিলাম, আর তুমি আমাকেই চড় মারলে। হ্যাঁ, ঠিকই করেছি। তুই তুই তো নিজেই নিজের সর্বনাশ ডাকছিস। তুই বৌমাকে শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য শেখাচ্ছিস। আমি বৌমাকে বলেছিলাম বেশি রাত অবধি কাজ করতে না। ছোটোখাটো যে কাজ বাজ থাকে সেগুলো আমি করে নেব, যাতে আমারও হাত পা সচল থাকে। আর তুই তো নিজেই নিজের শ্বশুর শাশুড়িকে দেখিস না। প্রতিদিন তোর শাশুড়ি ফোন করে, বলে তোকে ঘরে ফিরে আসতে, কিন্তু তুই কিছুতেই যাচ্ছিস না। সব সময় একই কথা, স্বামী ঘরে নেই তো কী জন্য ঘরে যাব? তুই নিজেই শ্বশুর শাশুড়ির কথা ভাবিস না, তো ভাইয়ের বউকে জ্ঞান দেওয়ার তুমি কে? মায়ের মুখে এত কড়া কথা শুনে সোনাইয়ের চোখে জল চলে আসে।
সে কাঁদতে থাকে। এমন সময় শোভা এসে সোনাইয়ের পেছনে কাঁধে হাত রাখে, বলে, দিদি, মায়ের কথায় কিছু মনে করো না, আমারই ভুল, আমাকে ক্ষমা করে দাও। মা, দিদি আমাকে কিচ্ছু বিরক্ত করে না, আমি দিদির কোনো কথাতে রাগই করি না। বীণাপাণি দেবী বলেন, না বৌমা, অনেক হয়েছে, ও বাচ্চা মেয়ে নয়, ওর জ্ঞান বুদ্ধি সবই হয়েছে, ওর বোঝা উচিত যে কোনটা অন্যায় আর কোনটা ন্যায়। সোনাই বলে, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি কাল সকালেই শ্বশুরবাড়ি চলে যাব। বীণাপাণি দেবী সোনাইকে কাছে টেনে নিয়ে বলে, সোনাই, এখন তুই শুধু আমার মেয়েই নয়, আর এক বাড়ির বৌমাও। মা, তোমার কত দায়িত্ব, সব পালন করতে হবে তোমাকে। যখন তোমার এই ব্যবহার আমি দেখি, আমার মনে খুব কষ্ট হয়। ভাবি, এই পরের মেয়েটা, যাকে তার বাবা মা কত করে ডাকছে বাবার বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সে আমাদের কষ্ট হবে ভেবে যায় না। আর আমার মেয়ে, আমারই বোধ হয় শিক্ষা দীক্ষায় কোনো ভুল রয়ে গেছে। আমার মেয়ে না হলে এরকম কেন হলো? সে দায়িত্ব নিতে চায় না, কর্তব্য করতে চায় না। বৌমার ওপরে হাত তুলতে দেখে আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই তোকে চড় মেরেছি। আমাকে ক্ষমা করে দিস মা, তোকে কোনোদিনও এভাবে মার খেতে হয়নি। এই বলে বীণাপাণি দেবী সোনাইয়ের গালে স্নেহের স্পর্শের হাত রাখে। সোনাই ধপাস ধপাস পা ফেলে চলে যায় নিজের রুমে, ব্যাগ গোছাতে শুরু করে। আর এখানে সে এক মুহূর্তও থাকবে না। থ্যাংক ইউ মা, আমার সাথ দেওয়ার জন্য। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে দিদির মতো আপনিও বোধ হয় আমাকে পাছে ভুল বুঝলেন না তো। বীণাপাণি দেবী বৌমার মাথার ওপর স্নেহের হাত রেখে বলে, মা, তুই তো ঘরে সব সময় কাজ করিস, কত ব্যস্ত থাকিস, তোর কি একটু বিশ্রাম নেওয়ার অধিকার নেই? ঠান্ডা খুব বেড়েছে, যা ঘরে গিয়ে আরাম কর। আর হ্যাঁ, আমার মেয়েরও বাচ্চামি যায়নি, ওকেও ক্ষমা করে দিস। না 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 মা, এ আপনি কি বলছেন? আমি কোনোদিনও দিদির কোনো কথাতেই রাগ করিনি, আর আজও করব না। বীণাপাণি দেবী এরপর চলে যায় ঘুমোতে। পরের দিন সোনাই সকালবেলা ব্যাগপত্র নিয়ে সোনাইয়ের মায়ের সামনে এসে দাঁড়ায়, বলে, মা, বৌদি, আমি আমার ঘরে যাচ্ছি। সকালেই ও বাড়িতে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি আজ শ্বশুরবাড়ি ফিরছি, ওরাই স্টেশনে নিতে আসবে। এই বলে সোনাই মাকে প্রণাম করল। বীণাপাণি দেবী আশীর্বাদ করে বললেন, যাও মা, যাও, ওখানে ভালো করে নিজের কর্তব্য দায়িত্ব পালন করো, সবাইকে খুশি রেখো। কোনোদিনও যদি তোমার কখনো ছেলে হয়, তখন তোমারও বৌমা হবে, সে যখন তোমার সেবা যত্ন করবে, তোমারও ভালো লাগবে, তাই না? তেমনি এখন তুমি বৌমা, তোমার কর্তব্য সবাইকে ভালো রাখা, সবার যত্ন নেওয়া। সোনাই মাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ মা, তুমি যদি আমার গালে সেদিন একটা চড় মেরে এসব না বোঝাতে, তাহলে ভাগ্যিস ভাগ্যিস তুমি আমাকে বোঝালে, না হলে আমি তো নিজেই নিজের অজান্তে সর্বনাশ করতে বসেছিলাম। তারপর সোনাই শোভার দিকে এগিয়ে যায়, তার গলা জড়িয়ে ধরে বলে, শোভা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, খুব ভালো থেকো, সত্যি তুমি খুব ভালো। ঠিক আছে, আসছি আসছি মা, ভালো থেকো। আরে দিদি, দাঁড়াও, আমি তোমার জন্য খাবার করে রেখেছি, তোমার তো যেতে যেতে রাত হয়ে যাবে, তোমাকে ওখানে গিয়ে আর রান্না করতে হবে না, কারণ আমি খাবার প্যাক করে দিয়েছি, রাতের খাবার। আর হ্যাঁ, তোমার শ্বশুর শাশুড়ির জন্যও খাবার দেওয়া আছে, আমার রান্না খাইয়ে দিও, আর কেমন লাগলো অবশ্যই ফোনে জানিও, কেমন? সোনাই অবাক হয়ে যায়,
শোভাকে এতদিনে সে কত কিছু বলেছে, কত শাসন করেছে, কত জ্বালাতন করেছে, কিন্তু শোভা মুখে কিচ্ছু বলেনি কোনো দিন। আবার তার কষ্ট হবে বলে আজকে রান্নাও করে দিয়ে পাঠালো। সত্যি মেয়েটা খুব ভালো বৌমা। এইসব ভেবে সোনাই একগাল হেসে বলে, আচ্ছা এবার আমি আসি। এই বলে সোনাই তার শ্বশুর বাড়িতে ফিরে গেল। আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলো কিনা, আর একটা লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ।